আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে আমি আলোচনায় এসেছি। আমাদের সামনেই সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশের পরীক্ষা রয়েছে। তো আমার এই ভিডিওটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা সকলেই জানো যে তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমাস। তো এবছর তোমাদের যে স্যাম্পল পেপার বা কোশ্চেন প্যাটার্ন যেটা সিবিএসই থেকে দিয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের যেভাবে সমাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তো সেই সমাস নিয়েই আজকে আমি তোমাদের কাছে একটি আলোচনা তুলে ধরছি। তো প্রথমত যে আমার এই আলোচনাটি তোমাদের প্রত্যেককেই পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটি আলোচনা বলে আমি মনে করছি। এবং কারণ তোমাদের দশমের যে সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাস অনুযায়ী তোমাদের মোট সমাস রয়েছে 3টি। ঠিক আছে? তো একটি দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আর অব্যয়ীভাব সমাস। এখন কথা হচ্ছে যে যেহেতু যে তোমাদের সিলেবাসের মধ্যে এই 3টি রয়েছে, তো আমরা সাধারণত বিগত বছরের যে প্রশ্নগুলি রয়েছে তার নিরিখে বলতে পারি যে সাধারণত খুব একটা বেশি আউট অফ সিলেবাস কোশ্চেন হয় না। কিন্তু যে পূর্ববর্তী ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা গেছে যে মোটামুটি করে একটা বা দুটো সমাস তারা প্রত্যেক বছরই আউট অফ সিলেবাস দিয়ে থাকে। তো সুতরাং সেটা যাই হোক, কারণ যেহেতু কোশ্চেনের মধ্যে অর থাকে, তো তাই নিয়ে আমরা সেই আউট অফ সিলেবাস কোশ্চেন নিয়ে পড়ার সময় এতটা বেশি বিভ্রান্ত হওয়ার দরকার নেই। তো আজকে আমি তোমাদের কাছে যে আমাদের যে 3টি সমাস রয়েছে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আর অব্যয়ীভাব সমাস, আমি আশা করি যে তোমরা প্রত্যেকেই হচ্ছে প্রায় সারা বছরেই এই 3টি সমাসের আলোচনা ভিত্তিক পড়াশুনো করেছো। তো আজকে আমি সেই আলোচনা ভিত্তিক পড়ার মধ্যে না গিয়ে, যেহেতু পরীক্ষার আগে আমরা প্রত্যেকেই হচ্ছে কি যে একটা ধারাবাহিক এবং খুব সংক্ষিপ্ত আকারে পুরো সিলেবাসের ওপর এবং একটা নিশ্চিত যে আমাদের এই ধরনের প্রশ্নই আসবে এরকম একটা সাজেশন বলতে পারো, তো সেরকম একটা আলোচনার তোমরা অত্যন্ত হচ্ছে কি যে প্রাসঙ্গিক মনে করো পরীক্ষার আগে, তো আজকে মনে করো আমার এই ক্লাসটি তার ওপরেই হচ্ছে। তো এখানে দেখো আমি প্রথমেই দিয়েছি যে বিশেষ কিছু উদাহরণ রয়েছে। এই উদাহরণ ধরেই তোমরা এবছর পরীক্ষার জন্য তৈরি হবে এবং আমি মোটামুটি করে বলে দিচ্ছি যে এর বাইরে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে কি যে এখানে তোমাদের যে সমাসগুলো রয়েছে সেই 3টি সমাসকেই সম্পূর্ণ আকারে ধরা আছে। তো যেমন ধরো যে উপদ্বীপ, দ্বীপের সদৃশ্য। আমি পুরো ক্ষেত্রে কিছু কিছু বিষয়কে ওভারঅলে আলোচনা করে দিচ্ছি, না হলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে। যে উপদ্বীপ, দেখো উপ শব্দটি আসলে হচ্ছে একটি উপসর্গ যা সদৃশ্য অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? দ্বীপের সদৃশ্য মানে দ্বীপের মতো। অব্যয়ীভাব সমাস, তোমরা জানো যে অব্যয়ীভাব সমাসকে আমরা উপসর্গ তৎপুরুষ সমাসও বলে থাকি। তো এই ক্ষেত্রে উপ হচ্ছে এখানে উপসর্গ, তো দ্বীপের সদৃশ হচ্ছে অব্যয়ীভাব সমাস। শশব ব্যস্ত, শস্যের ন্যায় ব্যস্ত, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তোমরা জানো যে উপমান কর্মধারয় সমাস আমরা কাকে বলে থাকি? যেখানে হচ্ছে কি, যেখানে হচ্ছে উপমেয়ের কোনো উল্লেখ থাকে না, উপমান এবং সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যে এখানে দেখো যে শস্যের ন্যায় ব্যস্ত, অর্থাৎ যে শশক অনেকেই এখানে হচ্ছে কি যে শস্যের মতন ব্যস্ত, কিন্তু কোন জিনিসটা ব্যস্ত সেটা কিন্তু এখানে বলা নেই। তাই এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর তোমাদের যে সিলেবাস রয়েছে, তো সেই সিলেবাসের ক্ষেত্রে যে সরাসরি তোমাদেরকে অনেকেই হচ্ছে কি অনেকেই ডাইরেক্ট একদম নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারো না, তো তারা হচ্ছে কি কর্মধারয় সমাস সরাসরি লিখলেও হবে, এবং যদি হচ্ছে কি যদি সুনির্দিষ্ট করে লিখতে পারো তাহলে খুব ভালো হয়। আমরা, আমি, তুমি ও সে, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? আমি প্রথমেই বলেছি যে আমার এই ক্লাস হচ্ছে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক ক্লাস, তো তোমরা এই ক্লাসটিকে ফলো করতে পারো। ধর পাকড়, এখানে যে ধর ও পাকড় দুটো শব্দের অর্থই সমানভাবে রয়েছে, তাই এটি দ্বন্দ্ব সমাস।
দিল দরিয়া, দিল রূপ দরিয়া, এটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। সাধারণত হচ্ছে কি যে আমরা জানি যে দুটো বিষয়ের মধ্যে যখন অভেদ কল্পনা করা হয় তখনই রূপক কর্মধারয় সমাস হয়ে থাকে। ছাত্র জীবন, ছাত্র অবস্থার জীবন বা ছাত্র থাকাকালীন জীবন, দেখো সমস্ত পদের মধ্যে অবস্থার বা থাকাকালীন শব্দটা থাকছে না, তাই এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমরা কর্মধারয় সমাস লিখলেও তোমাদের ঠিক আছে। দুর্ভিক্ষ, এখানে দুটা হচ্ছে কি একটা উপসর্গ, এটা অভাব অর্থে ব্যবহার হয়, তাই এর অর্থ হয়েছে ভিক্ষার অভাব। প্রতিদিন, প্রতিটা হচ্ছে কি, প্রতিটা হচ্ছে রোজ অর্থে ব্যবহার হচ্ছে, তো সেই ক্ষেত্রে দিন দিন, প্রতি হচ্ছে একটা উপসর্গ, তাই এটা অব্যয়ীভাব সমাস। অল্প বিস্তর, অল্প ও বিস্তর, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, কারণ এখানে উভয়ের অর্থই সমানভাবে রয়েছে। যথাবিধি, এটা যথা হচ্ছে কি অতিক্রম বা সীমার মধ্যে থাকা অর্থে ব্যবহার হয়, তাই যথা হচ্ছে একটা উপসর্গ, তাই এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, বিধিকে অতিক্রম না করা অর্থে। তোমরা মনে রাখবে কোনো শব্দের সঙ্গে যদি যথা থাকে তাহলে হচ্ছে কি, তাহলে অবশ্যই ব্যাসবাক্যের মধ্যে অতিক্রম না করা কথাটা কিন্তু লিখতে হবে। যেমন ধরো যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে, এই ধরনের আর কি। এরপর উপভাষা, এটা হচ্ছে সদৃশ অর্থে, ভাষার সদৃশ, অব্যয়ীভাব সমাস। উপলক্ষ, অপ্রধান লক্ষ্য, ঠিক আছে। উপলক্ষ হচ্ছে কি অপ্রধান লক্ষ্য বা লক্ষ্যের সদৃশও লিখতে পারো, অব্যয়ীভাব সমাস। দম্পতি হচ্ছে কি জায়া ও পতি, এটা হচ্ছে কি যে তোমাদের স্বাভাবিকভাবে অনেকে দম ও পতি লেখো, এটা কিন্তু একেবারেই ভুল, এই ধরনের লেখা লিখবে না। জায়া, সংস্কৃতে জায়া শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, তো জায়া ও পতি। গুপ্তচর, গুপ্ত যে চর, অর্থাৎ গোপনে গোপনে যে চরবৃত্তি বা খবরাখবর আদান প্রদান করে, তাহলে সাধারণ কর্মধারয় সমাস হচ্ছে এটা। পিতৃদেব কি হবে, যিনি পিতা তিনিই দেব, সাধারণ কর্মধারয় সমাস। আদি মধ্যান্ত, দেখো শব্দটাতে সন্ধি করা রয়েছে, তাই অনেকে দেখে এটাকে প্রথমেই হয়তো ভাবতে পারো যে এটা খুব হার্ড হবে, কিন্তু আদতে নয়, শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করে করো, দেখো খুব ইজি হচ্ছে যে আদি, মধ্য ও অন্ত। রুদ্র বিনা, রুদ্র যে বিনা, সাধারণ কর্মধারয় সমাস। মান ইজ্জত, মান ও ইজ্জত, দ্বন্দ্ব সমাস। নরাধম, অধম যে নর, সাধারণ কর্মধারয় সমাস। বে বন্দোবস্ত, অর্থাৎ কি যেখানে অভাব অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে বে হচ্ছে একটা উপসর্গ, তাই বন্দোবস্তের অভাব, ঠিক আছে। শাখা প্রশাখা, শাখা ও প্রশাখা, দেখো শাখা প্রশাখা হলো কি দ্বন্দ্ব সমাস, কিন্তু যদি এসে যায় প্রশাখা তখন কিন্তু আবার এই হয়ে যাচ্ছে একটা উপসর্গ, তাই এটা হয়ে যাবে অপ্রধান শাখা। যেহেতু হচ্ছে কি অনেকটা উদাহরণ রয়েছে এখানে, তাই আমি একটু দ্রুতই আলোচনা করে দিচ্ছি। দেনা পাওনা, দেনা ও পাওনা, দ্বন্দ্ব সমাস। শুদ্ধান্ন, শুদ্ধ যে অন্ন, সাধারণ কর্মধারয় সমাস। দর্শন শাস্ত্র, দর্শন বিষয়ক শাস্ত্র, মধ্যপদলোপী কর্মধারয়। হিতাহিত, হিত ও অহিত, হিত বলতে ভালো, অহিত বলতে খারাপ, দ্বন্দ্ব সমাস, উভয়ের অর্থই প্রধান রয়েছে। প্রতিপক্ষ কি হবে, বিপরীত পক্ষ বা বিরোধী পক্ষ, অব্যয়ীভাব সমাস। যথাশক্তি হবে কি শক্তিকে অতিক্রম না করে, আমি আগে আলোচনা করে দিয়েছি। উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, অব্যয়ীভাব সমাস, উপগ্রহ হচ্ছে ক্ষুদ্র গ্রহ। বিজয় শঙ্খ, বিজয় সূচক শঙ্খ, দেখো সমস্ত পদে সূচক শব্দটা থাকছে না, তাই মধ্যপদলোপী কর্মধারয়। ন্যায় অন্যায়, ন্যায় ও অন্যায়, দ্বন্দ্ব সমাস হবে। বিমাতা, মাতার সদৃশ, এখানে বি হচ্ছে একটা উপসর্গ। মায়ের মতো, অর্থাৎ সৎমা অর্থে বিমাতা মানে মায়ের মতন, কিন্তু প্রকৃত মা নয়, অব্যয়ীভাব সমাস। কথামৃত, কথারূপ অমৃত, রূপক কর্মধারয়। যে রূপক কর্মধারয় আমি আগেও বলেছি অভেদ কল্পনা অর্থে ব্যবহার হয়, কথা আর অমৃত। এরপর অনেকে এটা এমনও করে থাকে কথা অমৃতের মতো, সেটাও কিন্তু ঠিক। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে, আগেও বলা হয়েছে। প্রত্যঙ্গ, অপ্রধান অঙ্গ, অব্যয়ীভাব সমাস। কাঁচকলা হবে, কাঁচা যে কলা, সাধারণ কর্মধারয় সমাস। পুণ্যতিথি, পুণ্য যে তিথি, সাধারণ কর্মধারয় সমাস। গুরু শিষ্য কি হবে, গুরু ও শিষ্য, দ্বন্দ্ব সমাস। মুখচন্দ্র, মুখ চন্দ্রের মতো বা মুখ চন্দ্রের ন্যায়, দেখো এখানে হচ্ছে কি উপমেয় এবং উপমান দুটি যেহেতু রয়েছে, তাই এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে। যে সমাসের মধ্যে উপমেয় এবং উপমান,
ঠিক আছে। উপমেয় মানে যাকে তুলনা করা হয়, আর উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয়। এটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে হচ্ছে এই সমাসকে আইডেন্টিফাই করতে তোমাদের খুব সুবিধা হবে। আজীবন হবে জীবন পর্যন্ত। অব্যয়ীভাব সমাস, ভালো মন্দ দ্বন্দ্ব সমাস। গণ্যমান্য হচ্ছে কি, যিনি গণ্য তিনিই মান্য। সাধারণ কর্মধারয় সমাস, সাধারণত সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে যে, যিনি, তিনি, অথচ এই জাতীয় অব্যয়ের ব্যবহার হয়। আমৃত্যু হবে মৃত্যু পর্যন্ত। দেখো আটা হচ্ছে কি এখানে একটা উপসর্গ, এটা পর্যন্ত অর্থে ব্যবহার হয়, তাই অব্যয়ীভাব সমাস। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় অব্যয়ীভাব, আমি প্রথমেই বলেছি যে এই তিনটি সমাসই তোমাদের সিলেবাসে রয়েছে, তাই এই তিনটিকে খুব ভালো করে করবে। আয় ব্যয়, আয় ও ব্যয় দ্বন্দ্ব সমাস। প্রতিকূল হবে কুলের বিপরীতে অব্যয়ীভাব সমাস। শ্বেত পদ্ম, শ্বেত যে পদ্ম অর্থাৎ সাদা রঙের পদ্মকে বলা হয়েছে। রক্ত চন্দন, রক্ত যে চন্দন অর্থাৎ লাল চন্দনকে বলা হয়েছে সাধারণ কর্মধারয় সমাস। অনেকে কিন্তু রক্তের মতো চন্দন এটা লেখো, এটা লিখবে না, ঠিক আছে। রক্ত যে চন্দন অর্থাৎ লাল চন্দন। শোক সভা, শোক প্রকাশক সভা অর্থাৎ যেখানে দুঃখের কারণে বা দুঃখ প্রকাশ বা দুঃখ স্মরণ করতে যে সভা করা হয় সেটাই শোক সভা। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপলক্ষ কি হবে, লক্ষ্যের সদৃশ অব্যয়ীভাব সমাস। পিতা মাতা, পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস। আকাশ পাতাল, আকাশ ও পাতাল দ্বন্দ্ব সমাস। হেডমাস্টার, হেড যে মাস্টার সাধারণ কর্মধারয় সমাস। হাত ঘড়ি, হাতে পড়বার ঘড়ি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরণ, মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস, কারণ আমি প্রথমে বলেছি এটা হচ্ছে একটা উপসর্গ। পদ্মবেদী, বেদী পদ্মের ন্যায় অর্থাৎ বেদী কিসের মতন, পদ্মের মতন। যেহেতু উপমেয় উপমান দুটি রয়েছে উল্লিখিত, তাই এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস হবে। প্রত্যক্ষ অক্ষি প্রতি মানে চোখের সামনে যা হচ্ছে, অব্যয়ীভাব সমাস। প্রোটা হচ্ছে এখানে একটা উপসর্গ। এরপর মামলা মোকদ্দমা, মামলা ও মোকদ্দমা। কায়দা কানুন, কায়দা ও কানুন দ্বন্দ্ব সমাস। কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে সাধারণ কর্মধারয় সমাস। পলান্ন, পল মিশ্রিত অন্ন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ অর্থাৎ মূর্তির মতো, ঠিক আছে, মূর্তির মতো বোঝাতে প্রতিমূর্তি শব্দটি ব্যবহার, প্রতি শব্দটি এসেছে, ঠিক আছে। প্রতি হচ্ছে একটা উপসর্গ। হিম শীতল কি হবে, হিমের মতো শীতল উপমান কর্মধারয় সমাস। জ্ঞানচক্ষু, জ্ঞানরূপ চক্ষু রূপক কর্মধারয় সমাস। স্বর্ণ মন্দির, স্বর্ণ নির্মিত মন্দির মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হাটে বাজারে, হাটে ও বাজারে দ্বন্দ্ব সমাস। কুসুম কোমল, কুসুমের মতো কোমল উপমান কর্মধারয় সমাস। বেতাল, তালের অভাব অব্যয়ীভাব সমাস। পিতা ঠাকুর কি হবে, যিনি পিতা তিনিই ঠাকুর। প্রতিরাত, রাতে রাতে অব্যয়ীভাব সমাস। গড়মিল, মিলের অভাব অব্যয়ীভাব সমাস। ঝরা পাতা, ঝরা যে পাতা সাধারণ কর্মধারয় সমাস। আসা যাওয়া, আসা ও যাওয়া দৈন্য পীড়িত। দেখো এখানে হচ্ছে কি আউট অফ সিলেবাসে তিনটে দেওয়া আছে, তো সাধারণত হচ্ছে কি যে সাধারণত এগুলো তোমরা ক্লাস 9-এ করেছিলে, তোমাদের ক্লাস 9-এর সিলেবাসের অন্তর্ভুক্ত এগুলো, কিন্তু 10-এ যেহেতু নেই তাই আমি প্রথমেই বলে দিয়েছি যে একটা দুটোর জন্য যে আউট অফ সিলেবাস হলেও সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, বা সেটা নিয়ে ভীত হওয়ারও কোনো কারণ নেই, সেটা নিয়ে আলাদা করে টেনশনের কোনো কারণ নেই, কারণ তোমাদের যথেষ্টই অর থাকবে, তো সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকেও চয়েস করতে পারবে। এরপর ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে বা যিনি উপপদ তৎপুরুষ সমাস। ভিক্ষান্ন, ভিক্ষালব্ধ অন্ন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অহিনকুল, ওহি ও নকুল মনে রাখবে, ওহি মানে হচ্ছে সাপ, নকুল মানে বেজি, অহিনকুল দ্বন্দ্ব সমাস। বাবা ঠাকুর, যিনি বাবা তিনিই ঠাকুর সাধারণ কর্মধারয় সমাস। জ্ঞান বিভব, জ্ঞান রূপ বিভব রূপক কর্মধারয় সমাস। দিন রাত, দিন ও রাত জয়ধ্বনি, জয়সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ধর্মকর্ম, ধর্মকর্ম। শাখ আলু, আলু শাখের মতো, এখানে শাখ মানে হচ্ছে শঙ্খ, শঙ্খের মতন সাদা। উপকথা, কথার সদৃশ। রোষাগ্নি হবে রোষরূপ অগ্নি, অর্থাৎ রূপক কর্মধারয় সমাসে মনে রাখবে যে একটি হচ্ছে কি একটি বিষয় থাকবে স্পর্শযোগ্য বা যে কোনোভাবে ইন্দ্রিয়গ্রাহ্য, আরেকটি বিষয় কি থাকবে, আরেকটি বিষয় থাকবে অনুভবে পাওয়া যাবে, ঠিক আছে। যেমন রাগ, রাগের কোনো জিওমেট্রিক্যাল শেপ হয় না, রাগকে কোনো জ্যামিতিক আকারে দেখানো যায় না, কিন্তু রাগটা হচ্ছে কি, রাগটা হচ্ছে অনুভবের বিষয়। আর
আগুনকে তো আমরা দেখতে পাই, তাই এই দুটো বিষয়ের মধ্যে অভেদ কল্পনা হয়েছে। অনুকূল হবে কুলের যোগ্য, অব্যয়ীভাব সমাস, ঝাড়ফুঁক ঝাড় ও ফুঁক, বড়বাবু বড় যে বাবু, বিদ্যাসাগর বিদ্যারূপ সাগর। দেখো বিদ্যাসাগরটা হচ্ছে অনেকে লিখতে পারো বিদ্যাসাগর, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কি আছে দেখো, বিদ্যাটা আমরা হচ্ছে কি, বিদ্যাটা আমরা মানুষ যে বিদ্বান তাকে আমরা অনুভবে পাই, যে লোকটির কথাবার্তা আচার আচরণের মধ্যে আমরা হচ্ছে তাকে ধরতে পারি। তো সুতরাং সে বিদ্বান, তো এটা হচ্ছে আমরা অনুভবের মধ্যে পাই, তার বিদ্যাকে আমরা কোনো জ্যামিতিক আকারে দেখাতে পারবো না। তাই বিদ্যা হচ্ছে কি, বিদ্যা হচ্ছে সম্পূর্ণভাবে অনুভবের বিষয়। আর সাগরকে তো দেখা যায়, তো সুতরাং এটা রূপক কর্মধারয় সমাস। মৌমাছি মৌ সংগ্রহকারী মাছি, ঠিক আছে, মৌ মানে হচ্ছে মধু, তো সেই ক্ষেত্রে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জয় পরাজয়, জয় ও পরাজয়, পরাজয় কি হবে, জয়ের বিপরীত, ঠিক আছে। এরপর কাঁচা পাকা, কাঁচা ও পাকা। আগ্নেয়গিরি হবে অগ্নি উদ্গীরণকারী গিরি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ফ্যানে জলে, ফ্যানে ও জলে। সোনামুখ, মুখ সোনার মতন, ঠিক আছে, সোনামুখ হচ্ছে মুখ সোনার মতন, উপমিত কর্মধারয় সমাস। মহারাজ হবে মহান যে রাজা, সাধারণ কর্মধারয় সমাস। উপভাষা ভাষার সদৃশ, অব্যয়ীভাব সমাস। উপকূল কুলের সমীপে, কাছে নিকটে তোমরা লিখতে পারো। ফুটি ফাটা হবে ফুটির মতো ফাটা, অ্যাকচুয়ালি হচ্ছে মাঠ বোঝাতে এটা ব্যবহার হয়, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যাকে তাকে, যাকে ও তাকে। বার দরিয়া, অ্যাকচুয়ালি বার দরিয়া হচ্ছে, বার শব্দটার অর্থ হচ্ছে বাইরের, ঠিক আছে, বার যে দরিয়া মানে হচ্ছে বাইরের সমুদ্র বা উন্মুক্ত সমুদ্র, ঠিক আছে। বার দরিয়া, সমুদ্রের তো কোনো হচ্ছে কূল পাওয়া যায় না, তো সুতরাং বার দরিয়া মানে হচ্ছে বিশাল বা বাইরের যে দরিয়া বা বাইরের সমুদ্র। সাধারণ কর্মধারয় সমাস হবে এটা। পদব্রজে, পদচালিত ব্রজ, ব্রজ মানে হচ্ছে পথ, ঠিক আছে, তা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। পদচালিত মানে হচ্ছে পায়ে চলার পথ, ঠিক আছে। মহাপুরুষ, মহান পুরুষ, সাধারণ কর্মধারয় সমাস। ধনী দরিদ্র, ধনী ও দরিদ্র। পাহাড় পর্বত, পাহাড় ও পর্বত, দ্বন্দ্ব সমাস। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে, আমি প্রথমেই বলেছি যথা শব্দটা অতিক্রম অর্থে ব্যবহার হচ্ছে। খড়কুটো, খড় ও কুটো। রাজর্ষি যিনি রাজা তিনিই ঋষি। মশা মাছি, মশা ও মাছি, দ্বন্দ্ব সমাস হবে। শঙ্খ ধবল হবে শঙ্খের মতো ধবল, উপমান কর্মধারয় সমাস। আখি পাখি হচ্ছে আখিরূপ পাখি। এখন দেখো যে তোমরা সারা বছরে প্রত্যেকটা সমাসই কিছু না কিছু হলেও পড়েছো, তো আমি এখান থেকে হচ্ছে কি যে তোমাদের সারা বছরের যে পাঠ বা যে পরীক্ষার আগে তোমাদের একটা শর্ট সাজেশন আমি এখানে দিলাম। আমি আশা করছি যে তোমাদের এখান থেকেই পুরো হচ্ছে কি পুরো সমাস চলে আসবে। তো সুতরাং যে তোমরা এই মুহূর্তে ভালো করে পড়বে, এবং যে তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে কোনো বিষয় নিয়ে, তো আমাকে আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে, আমি সেই অনুযায়ী তোমাদের আলোচনা এবং তোমাদের কথা রাখার চেষ্টা করব। ধন্যবাদ।